বন্ধুরা একবার ভাবুন তো, যদি আপনি এক লাফেই অতীত থেকে ভবিষ্যতে চলে আসতে পারেন তাহলে আপনি কি করবেন। এই গল্পটি এমন একজন ছেলের যে ভুল করে টাইম ট্রাভেল করে 1990 থেকে 2025-এ চলে আসে। তো এমন একটি অসাধারণ টাইম ট্রাভেল মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা থিও নামের একটা দুষ্ট ছেলেকে দেখতে পাই। সে এতই দুষ্ট ছিল যে ভিডিও গেমের লোভ দেখিয়ে প্রায় নিজের হোমওয়ার্ক অন্যদেরকে দিয়ে করিয়ে নিত। এমনকি সে বাড়িতেও কখনো সামনের দরজা দিয়ে ঢুকতো না, বরং পাইপ বেয়ে উঠে জানালা দিয়ে ঘরে প্রবেশ করত। একদিন থিও কলা খেতে খেতে ছাদে যায় এবং হঠাৎ করেই সেই ছোবড়া নিচে ফেলে। কিন্তু তখনই হঠাৎ একটা অদ্ভুত পোর্টাল খুলে যায় আর সঙ্গে সঙ্গে কলার ছোবড়াটা তখন হাওয়ার মধ্যেই অদৃশ্য হয়ে যায়। এদিকে থিও যখন কলার ছোলার নিচে পড়ার কোনো শব্দ শুনতে পায় না, সে পিছনে ফিরে তাকায়। এতে করে সে কিছুটা কনফিউজ হয়ে যায়, তাই সাথে সাথে নিচে গিয়ে চেক করে, কিন্তু কলার ছোবড়া তখন কোথাও ছিল না। এদিকে থিও নিজের রোলার স্কেটটাও নিচে ছুড়ে দেয়, আর এবারও সেই একই ঘটনা ঘটে। দেখা যায় সেটাও হাওয়ার মধ্যে মিলিয়ে যায়। এবার থিওর কাছে আরো বেশি অবাক লাগে। সে একটা পাথর নিয়ে ছুড়ে দেয়, দেখা যায় সেটাও অদৃশ্য হয়ে যায়। তখন সে দৌড়ে গিয়ে তার বড় ভাই অস্কারকে এই পোর্টালের ব্যাপারে বলতে চায়। আসলে ওদের বাবা মা কেউই ছিল না, এই কারণে তারা এখন দাদির সঙ্গেই থাকতো। কিন্তু এই মুহূর্তে অস্কার থিওর উপরে ভীষণ ভাবে রেগেছিল, কারণ থিও তার মায়ের লেখা কিছু বইয়ের পাতা ছিঁড়ে কাগজের রকেট বানিয়েছিল। এদিকে থিও অস্কারকে বোঝাতে চেষ্টা করে যে সে আসলেই একটা টাইম পোর্টাল খুঁজে পেয়েছে, কিন্তু অস্কার তখন ভাবে যে থিও হয়তো তার সঙ্গে আবারও মজা করছে। আসলে তাদের মা হঠাৎ করে একদিন কোথাও যেন হারিয়ে গিয়েছিল, আর থিও মনে করতো তার মা হয়তো কারোর সঙ্গে পালিয়ে গেছে। কিন্তু অস্কারের বিশ্বাস ছিল যে তাদের মা একজন ট্যালেন্ট সায়েন্টিস্ট ছিল, যে টাইম পোর্টাল নিয়ে গবেষণা করত, এবং হয়তো সে অন্য কোনো সময়ে আটকে পড়ে গেছে। তাই অস্কার তার মায়ের রিসার্চ ভালোভাবে বুঝে নিয়ে যে কোনোভাবেই হোক তার মাকে ফিরিয়ে আনতে চাইত। এভাবে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ক্রমশই বেড়েই চলছিল। ঠিক তখনই তাদের দাদি এসে খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। এদিকে দাদির সামনে তারা চুপচাপ থাকলেও কিন্তু দাদি চলে যেতেই আবার নতুন করে ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে অস্কার তখন রাগের মাথায় থিওকে দু একটা গালিও দিয়ে দেয়। এতে করে রেগে গিয়ে থিও অস্কারের সবচেয়ে প্রিয় কচ্ছপটাকে সেই পোর্টালের মধ্যে ফেলে দেয়। আর এদিকে অস্কার তো তার কচ্ছপটাকে না পেয়ে খুঁজতে শুরু করে। যখন কচ্ছপটিকে কোথাও পাওয়া গেল না, তখন সে চারদিকে মিসিং পোস্টার লাগিয়ে দেয়। আসলে অস্কার এই কচ্ছপটাকে ভীষণ ভালোবাসত। এদিকে থিও শীঘ্রই তার নিজের করা ভুল বুঝতে পারে, আর সে সবকিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য এবার নিজেই সেই পোর্টালের মধ্যে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এবার পোর্টালে ঝাঁপ দিতেই থিও সেই একই জায়গায় পৌঁছায় যেখানে তার ছুঁড়ে ফেলা সবকিছু পড়েছিল, এমনকি সেখানে তার ফেলে দেওয়া সেই কচ্ছপটাও ছিল। এরপর থিও কচ্ছপটাকে নিয়ে আবার তার ঘরে ফিরে আসে আর চুপচাপ আগের জায়গায় রেখে তারপর আরামসে শুয়ে পড়ে। কিন্তু ঠিক পরের দিনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। কিন্তু অস্কার ইতিমধ্যেই উঠে কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে অস্কারের বয়স আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছিল। আসলে থিও সেই রাতে ভুল করে সেই পোর্টালের সাহায্যে 1990 থেকে 2025-এ চলে এসেছিল। আর এখানে অস্কার ছিল একজন ফিজিক্সের প্রফেসর। এরপর অস্কার ডেভিড নামের এক ব্যক্তির দোকানে কিছু জিনিস কিনতে চায়। কিছুক্ষণ পরে সেই দোকানদারের মেয়ে এলিনাও সেখানে চলে আসে। ডেভিড আর এলিনা অনেক আগে থেকেই খুব ভালো বন্ধু ছিল। ডেভিড ছোটবেলা থেকেই এলিনাকে খুব পছন্দ করত, কিন্তু সাহস করে সে কোনোদিনও বলতে পারেনি। এদিকে এলিনার ইতিমধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল, আর এখন সে 2 সন্তানের মা। কিন্তু অস্কারের মনে তার প্রতি ভালোবাসা এখনো সেই আগের মতোই রয়ে গিয়েছে। আসলে এলিনা এখন অস্কারের ইউনিভার্সিটিতেই একজন ইংরেজির প্রফেসর ছিল। এদিকে ঘরে থিও ঘুম থেকে উঠে অস্কারকে খুঁজতে শুরু করে। এরপর সে কচ্ছপটাকে নিয়ে তার দাদির কাছে যায়, কিন্তু দেখা যায় তার দাদিও অনেকটাই বয়স্ক হয়ে গিয়েছিল, আর সে কোনো মতেই বেচারা থিওকে চিনতেই পারে না। এরপর অস্কার যখন থিওকে দেখে, সে হতভম্ব হয়ে গিয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। যখন অস্কারের জ্ঞান ফিরে আসে, সে থিওকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি থিও? এটা শুনে থিও নিজেও কনফিউজড হয়ে যায়। সে অস্কারকেও পাল্টা জিজ্ঞেস করে যে তুমি কে, আর আমার নাম কি করে জানো? তখন অস্কার বলে, আমি তোর বড় ভাই। তখন এটা শুনে থিও একেবারে হতবাক হয়ে যায়, আর সে অবাক হয়ে বলে যে একদিনই সে এত বড় হয়ে গেল কি করে। এভাবে কিছুক্ষণ কথাবার্তার পর সে বুঝতে পারে যে থিও ভুল করে কোনোভাবে 2025 সালে চলে এসেছে। আর তাদের আলোচনা তখন সেই সময় নিয়ে শুরু হয় যখন অস্কার তার মায়ের নোট ছিঁড়ে ফেলার জন্য থিওর উপরে রাগ করছিল। তখন থিও অস্কারকে তার মায়ের লাল ড্রেস পরা সেই ছবিটাও দেখায়। কিন্তু এখন এসব কিছুতে থিও বেচারা বড় চিন্তায় পড়ে যায়, আর সে অস্থির হয়ে সে 1990 সালে ফিরে যেতে চায়, কারণ তার ভয় ছিল যদি তার দেরি হয়ে যায় তবে তার দাদি তার উপরে ভীষণ রাগ করবে। এরপরে থিও আবারও ছাদে উঠে যায় যাতে
করে সে পোর্টালে ঝাঁপ দিতে পারে, কিন্তু যখন সে এবার একটি পাথর ছুঁড়ে দেয় তখন সেটা আর অদৃশ্য হয় না। অর্থাৎ 2025 এসে সেই পোর্টালটা হয়তো বন্ধ হয়ে গিয়েছে। এটা দেখে বেচারা থিও তো অস্থির হয়ে যায়। সে ভাবতে থাকে এই পোর্টাল কিভাবে বন্ধ হলো। এরপর অস্কার তাকে শান্ত গলায় বোঝায় যে বাছা, টাইম ট্রাভেল এত সহজ বিষয় নয়। তুমি যে পথ দিয়ে এখানে এসেছো আবার সেটা দিয়ে ফেরা যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এবার অস্কারের মাথায় আসে একটা নতুন আইডিয়া। সে বুঝতে পারে যে তাকে একটা নতুন পোর্টাল খুঁজে বের করতে হবে যাতে থিও 2025 থেকে 1990 সালে ফিরে যেতে পারে। এরপর এই বিষয়ে তথ্য জোগাড় করতে গিয়ে অস্কার থিওকে নিয়ে নিজেরই এক সিনিয়র প্রফেসরের কাছে চলে যায়। কিন্তু প্রফেসর তখন বলে 2025 সালে পৃথিবীর প্রযুক্তি অনেকটা এগিয়ে গেছে, কিন্তু বেটা টাইম পোর্টাল নামে কোনো কিছুই একেবারে অস্তিত্ব নেই, আর এটা কোনোভাবেও সম্ভব নয়। দেখা যায় প্রফেসরের এমন কথা শুনে তারা দুই ভাই নিরাশ হয়ে ফিরে আসে। এদিকে থিও আধুনিক পৃথিবী দেখে একেবারে হতবাক হয়ে যাচ্ছিল। সে অস্কারের ফোন দেখে জিজ্ঞেস করে এটা আবার কি। অস্কার তখন বলে এটা ফোন, কিন্তু পুরনো মডেলের ফোনের মতো না। এটাতে কোনোভাবেই নাম্বার ঘোরাতে হয় না, এমনকি এতে কোনো তারও লাগে না। এরপর সে কোনোভাবে থিওকে শান্ত করে। সে বলে আমাদের এখন কেবল পোর্টাল খুঁজে বের করার দিকে মন দিতে হবে। তুই সত্যি কি 1990 ফিরে যেতে চাস কিনা? তখন থিও অস্কারকে বলে যখন আমি মায়ের রিসার্চ পেপারগুলো ছিঁড়ে কাগজের রকেট বানিয়েছিলাম তখন আমি মায়ের হাতে লেখা একটা লিস্ট পেয়েছিলাম। আর সে আরো বলে যে সে অস্কারকে বিরক্ত করার জন্য সেই লিস্টটা একটা ডিকশনারির মধ্যে লুকিয়ে রেখেছিল। হয়তো সেই লিস্টের মধ্যেই কোনো সূত্র থাকতে পারে। এরপর তারা বাসায় গিয়ে দাদিকে সেই ডিকশনারি সম্পর্কে জিজ্ঞেস করে। তখন দাদি জানায় যে সেই ডিকশনারিটা সে অনেক আগে ডেভিডকে দিয়ে দিয়েছিলেন। এর পরের দিন সকালে দেখা যায় অস্কার ডেভিডের সঙ্গে দেখা করতে যাচ্ছে। সে থিওকে কঠিনভাবে বলে দেয় যে তুই একেবারে চুপচাপ থাকবি, কোথাও যাবি না। কিন্তু দেখা যায় থিও চুপিসারে ঘর থেকে বেরিয়ে একটা বিশাল শপিং মলে পৌঁছায়। আর মলের মধ্যে আধুনিক সব গ্যাজেট দেখে থিও তো একেবারে থা হয়ে যায়। বিশেষ করে সে ভিআর হেডসেট দেখে তার মজা নিতে নিতেই সেগুলোকে ভেঙে ফেলে। এরপর অস্কারকে ডাকা হয় আর নষ্ট করা সব জিনিসপত্রের সব টাকাই তাকে পরিশোধ করতে হয়। এ কারণে অস্কার থিওকে কথা না শোনার জন্য অনেক বকাঝোকা করে। এরপর তারা দুজন সেই ডিকশনারি খুঁজতে ডেভিডের ডিপার্টমেন্টাল স্টোরে চলে যায়। তখন ডেভিড জানায় যে ডিকশনারিটা সে ঘরে রেখে এসেছে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় এলিনা। আর থিও অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে এলিনা এত সুন্দর হয়ে গেল কি করে? তখন এলিনা অবাক হয়ে জিজ্ঞেস করে আরে এই বাচ্চাটা আবার কে? আরে আমার নাম জানে কিভাবে? তখন অস্কার তাড়াতাড়ি করে মিথ্যা বলেছে ও আমার কাজিনের ছেলে। অস্কার কোনোভাবে তখন কথার মোড় ঘুরিয়ে দেয়। এরপর এলিনা তাদের দুজনকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়, যেখানে গিয়ে দেখা যায় তার ছেলে মেয়ে ভিডিও গেম খেলতে ব্যস্ত ছিল। আর থিও এসব ভিডিও গেম দেখে পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। এরপর সে এলিনার ছেলে জেনের সঙ্গে গেম খেলতে শুরু করে। এদিকে অস্কার যখন ডিকশনারির ভেতর থেকে সেই লিস্টটা খুঁজে পায় তখন সে থিওকে বলে এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে। কিন্তু বেচারা থিও ভিডিও গেম খেলে এতই মজা পাচ্ছিল যে সে সেখান থেকে ওঠার নামই নিচ্ছিল না। তখন এলিনা হেসে বলে ওকে কিছুক্ষণ খেলতে দাও, আমি নিজেই ওকে তোমার বাড়ি পৌঁছে দেব। কিন্তু দেখা যায় খেলার সময় এলিনার সন্তানরা থিওকে নিয়ে অনেক মজা করতে শুরু করে, কারণ তার এখনকার সময়ের ভিডিও গেম সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আর এরা তো এখন সময় পর্যন্ত অ্যালেক্সাকে জিজ্ঞেস করত। এরপর বাড়িতে ফিরে এসে অস্কার আর থিও তাদের কাজে লেগে পড়ে। ছাদে গিয়ে তখন অস্কার বলে যে লিস্টে আলাদা আলাদা পোর্টালের জায়গার কথা বলা আছে। এরপর তারা দুজন সেই জায়গাগুলোতে বিভিন্ন জিনিস ছুড়ে দিয়ে টাইম পোর্টাল খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত কোথাও কিছুই পাওয়া যায় না। এতে করে অস্কারের মনে হয় যে সে হয়তো ক্যালকুলেশনে ভুল করে ফেলেছে, আর তাই সে আবার নতুন করে হিসেব করতে শুরু করে দেয়। এই সময় থিও অস্কারকে জিজ্ঞেস করে যে তুমি সবসময় একা থাকো কেন? তোমার কোনো বন্ধু নেই? আর বিশেষ করে এলিনাকে আজ পর্যন্ত নিজের ফিলিংসের কথা বলনি কেন? আর অস্কার তখন হিসেব করতে করতে উত্তর দেয় যদিও এলিনার ডিভোর্স হয়ে গেছে তবু আমি মনে করি না যে আমাদের মধ্যে কিছু একটা হতে পারে। এদিকে একদিন অস্কারকে কিছু না জানিয়ে থিও তারই ফোন থেকে মেসেজ করে ডেভিড, এলিনা আর তার বাচ্চাদের ডিনারের জন্য বাড়িতে ডেকে আনে। আর যখন তারা দরজায় এসে হাজির হয় তখন সবাইকে দেখে অস্কার ভীষণ ভাবে চমকে যায়। তখন থিও জানায় যে আমি সবাইকে ফোন করে ডেকেছি। অস্কার সঙ্গে সঙ্গেই তার দুষ্টমি বুঝে ফেলে। দেখা যায় সেই আড্ডাই অস্কার আর এলিনা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। আর পরের দিন এলিনা থিওকে শপিং করানোর জন্য একটা শপিং মলে নিয়ে যায়। আর দেখা যায় ট্রায়াল রুমে দাঁড়িয়ে থিও সব সময়ের মতো ফুটবলের ফানি কমেন্ট্রি করতে থাকে। আর তার এমন হেভিট দেখে এলিনার সবকিছু মনে পড়ে যায়। আর সে তখন চিনে ফেলে যে এ তো অস্কারের ছোট ভাই থিও। সে তখন থিওকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে যে এত বছর ধরে তুমি কোথায় ছিলে আর তোমার বয়স একটুকু কেন বাড়েনি? তখন থিও বলে যে আমি টাইম পোর্টালে ঝাঁপ দিয়েছিলাম আর তার সাহায্যে সে 1990 সাল থেকে 2025-এ চলে এসেছে। কিন্তু এলিনা প্রথমে তার কথা বিশ্বাসই
বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু তার সামনে জীবন্ত জলজান্ত প্রমাণ দাঁড়িয়েছিল। এরপর এলিনা কনফার্ম হতে সে অস্কারকে জিজ্ঞেস করে, আর অস্কার তখন ছাদ থেকে একটা পাথর নিচে ফেলে, আর সেই পাথরটি উল্টে আবার উপরে ছাদে উঠে আসে, আর এতে করে প্রমাণ হয়ে যায় যে ওখানে টাইম পোর্টাল আছে। তখন অস্কার তাকে বোঝায় যে টাইম পোর্টাল 3 ধরনের হয়। প্রথম ধরনের পোর্টাল দিয়ে সরাসরি এক সময় থেকে অন্য সময়ে যাওয়া যায়, আর দ্বিতীয় ধরনের পোর্টাল অজানা কোনো র্যান্ডম জায়গায় নিয়ে ফেলে দেয়, আর তৃতীয় ধরনের পোর্টাল ভীষণ ভয়ঙ্কর, কারণ সেখান থেকে আর কোনোদিনই ফিরে আসা যায় না। আর সে জানায় যে থিও সেই প্রথম ধরনের পোর্টাল ব্যবহার করেই এখানে চলে এসেছে, আর এখন আমাদের সেই সঠিক পোর্টাল খুঁজে বের করতে হবে, যেটা দিয়ে থিওকে আবার 1990-এ পাঠানো যাবে। এখন তারা সবাই প্রতিদিন রিসার্চ করতে শুরু করে, আর এলিনাও প্রতিদিন সেখানে আসতে শুরু করে, আর এতে অস্কারের ভীষণ ভালো লাগতো। সে একা খুশিতে তখন নাচতে শুরু করে। এভাবেই তারা দুজন মিলে সঠিক টাইম পোর্টাল খোঁজা শুরু করে দেয়। কিন্তু থিওকে 1990-এ পাঠানোয় এলিনা খুব বেশি একটা খুশি ছিল না, কারণ তার ভয় ছিল যে অতীত বদলালে হয়তো ভবিষ্যৎও বদলে যাবে, আর তার সন্তানেরা হয়তো আর জন্মই নেবে না। আর সে তার নিজের সন্তানদের ভীষণ ভালোবাসত, কিন্তু অস্কার তাকে প্রমিস করেছে যে থিওর ফিরে যাওয়ায় তোমার জীবনে কোনো প্রভাব পড়বে না, আমি সেটার পুরো চেষ্টা করব। এবার তারা সবাই চিন্তায় পড়ে যায় যে কিভাবে এমন কিছু করা যায় যাতে দুইটা টাইমলাইন যেমন আসে তেমনই থেকে যায়। ঠিক তখনই থিওর মাথায় একটা আইডিয়া চলে আসে, কারণ তার মা যে কোঅর্ডিনেট লিখে গিয়েছিল সে সেগুলোকে ক্র্যাক করার জন্য এলিনার বাচ্চাদের সাহায্য নেয়, কারণ যদি সে তাদের সাহায্যে অতীতে যেতে পারে তবে নিশ্চিতভাবে বোঝা যায় যে তারা ভবিষ্যতেও জন্মাবে, কারণ বর্তমানে যদি তাদের জন্মই না হতো তাহলে তারা অতীতে পৌঁছাতে পারে কিভাবে। এর মানে হলো যদি তারা থিওর সঙ্গে অতীত পর্যন্ত যেতে পারে তাহলেই তাদের অস্তিত্ব থাকবে এবং তারা বর্তমানে এলিনার সন্তান হয়ে টিকে থাকবে। তখন তিনজন মিলে ম্যাপ ব্যবহার করে একটা বিচের রাস্তা খুঁজে বের করে, যেটা থিওর হিসেব অনুযায়ী একটা টাইম পোর্টাল ছিল। সেই টাইম পোর্টালের সাহায্যে সে আবার 1990-এ ফিরে যেতে পারবে। এবার এক্সাইটেড হয়ে থিও সরাসরি সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে দেয়, আর না চাইতেও ব্র্যান্ডা আর ন্যাথানকেও তার সঙ্গে ঝাঁপ দিতে হয়। এরপর যখন তারা তীরে এসে পৌঁছায় তখন দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়, কারণ যে শহর থেকে তারা এসেছিল সেখানে এখন শুধুই পাহাড় ছিল। মানে বোঝা যাচ্ছে যে শহর তখনও গড়ে ওঠেনি, সত্যি সত্যি তারা অতীতে এসে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত 1990-এর বদলে তারা আরো পেছনে মানে 1949 সালে এসে পড়েছে, আর এখন তারা একটা অচেনা জায়গায় আটকে গিয়েছিল। আর তিনজনই তখন বোঝার চেষ্টা করছিল যে তাদের সাথে আসলে কি হয়েছে। আসলে তারা একটা ভিন্ন ধরনের পোর্টাল ব্যবহার করেছিল যা মানুষকে কোনো র্যান্ডম সময়ে ফেলে দিয়ে আসে। এদিকে 2025 সালে এলিনাকে খুব চিন্তিত দেখা যায়। সে অস্কারকে ফোন করে জানায় যে থিও আর তার বাচ্চারা একেবারে গায়েব হয়ে গেছে। তখন অস্কার বলে হয়তো তারা 1990 সালে সেই পোর্টালটা পেয়ে গেছে, আর তাহলে এখন অস্কার আর এলিনাকেও ওদেরকে ফিরিয়ে আনার জন্য সেখানে যেতে হবে। এদিকে দেখা যায় 1949 সালে ওদের কাছে না আছে টাকা আর না তাদের ফোন কাজ করছিল, তার উপরে তারা তিনজনই ক্ষুধায় বেশ অস্থির ছিল। তখন ব্র্যান্ড আর ন্যাথান একটা মাথায় বুদ্ধি খাটায়, কারণ তাদের কাছে যে গ্যাজেট আছে সেগুলো ব্যবহার করেই তার একটা মাইন্ড রিডিং ম্যাজিক শো করার প্ল্যান করে। দেখা যায় ন্যাথান একটু দূরে গিয়ে বসে আর ব্র্যান্ডা চোখ বন্ধ করে তখন দাঁড়িয়ে থাকে, আর থিও একটা বোর্ডে র্যান্ডম মানুষের নাম লিখে দাঁড়িয়ে যায়। এরপর ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করে ন্যাথান সেই নাম পড়ে, আর ব্র্যান্ডা ইয়ারফোনের মাধ্যমে সেটা শুনে মানুষকে বলে দেয়। আর এটা দেখে মানুষ তো অবাক হয়ে যায়। তারা তখন মনে করে যে এটা হয়তো কোনো জাদু, কারণ এই মেয়েটি চোখ বন্ধ করে মানুষের নাম বলে দিচ্ছে। তারা তখন ভাবতে শুরু করে নিশ্চয়ই এই মেয়েটির বিশেষ কোনো শক্তি আছে। এইসব দেখে দর্শকরা দারুণ খুশি হয়ে যায়, আর চারদিকে তখন হাততালির ঝড় উঠে যায়। ফলে তারা কিছু টাকাও পেয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ তাদেরকে দেখে নেয়, কারণ জনসম্মুখে অনুমতি ছাড়া এভাবে কিছু করা নিষেধ ছিল। থিও যখনই পুলিশকে আসতে দেখে সে তাদের পার্টনারকে ইশারা দিয়ে পালিয়ে যেতে বলে, আর তিনজন তখন তৎক্ষণাৎ দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু হঠাৎই এক অচেনা লোক এসে তাদেরকে ধরে ফেলে আর কিডন্যাপ করে একটা অচেনা জায়গায় নিয়ে যায়। ফলে এখন বাচ্চাদের জীবন এখন আরো ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে যায়। এদিকে অন্যদিকে 2025 সালে অস্কার আর এলিনা খুঁজতে খুঁজতে অবশেষে 1990 সালের একটা পোর্টালের এন্ট্রি খুঁজে পায়, আর এরপর তারা দুজন হাত ধরে সেই পোর্টালে লাফ দিয়ে দেয়। এলিনা সত্যি সত্যি টাইম ট্রাভেল করে এমন অনুভব করছিল যেন সে কোনো স্বপ্নের মধ্যে আছে। 1990 সালে তারা চারপাশে থিওর মিসিং পোস্টার দেখতে পায়। এদিকে 1949 সালে যেই লোক বাচ্চাদেরকে কিডন্যাপ করেছিল সে তাদেরকে একটা গ্যাং এর কাছে নিয়ে আসে। আমরা জানতে পারি এই গ্যাংটা সরকারের বিরুদ্ধে কাজ করত। তখন তাদের গ্যাং লিডার প্রশ্ন করে তুমি এদেরকে এখানে এনেছো কেন? তখন লোকটা বলে যে এই বাচ্চারা আমাদের গ্যাং এর সিক্রেট কোড জানে। থিও তখন কনফিউজড হয়ে জিজ্ঞেস করে যে কোন সিক্রেট ওয়ার্ড? লোকটা তখন বলে যে শীষ তুমি পুলিশের কাছ থেকে পালানোর সময় দিয়েছিলে ওটাই হলো আমাদের গ্যাং এর সিক্রেট কোড ওয়ার্ড। আসলে এই শীষ থিওকে তার দাদি শিখিয়েছিলেন। ঠিক তখনই গ্যাং এর এক তরুণী মহিলা তাদের কাছে এসে হাজির হয়, আর এটা ছিল থিওর দাদি যখন সে তার তরুণী বয়সে ছিল। থিও যখন জানতে পারে তার দাদিও এক সময় গ্যাং এর মেম্বার ছিল আর সে সেখান থেকে এমন শীষ বাজানো শিখেছিলেন।
ছিলেন। কিন্তু থিও কিছু না বললেও সে ভিতরে ভিতরে জানতো এই মহিলাই তার দাদি, আর কেউ যেন তাকে পাগল না ভাবে তাই সে কাউকে কিছুই জানায় না। কিন্তু সে ইমোশনাল হয়ে গিয়ে সেই মহিলাকে আবার জড়িয়ে ধরে। এখানে আমরা দেখি এই গ্যাংটা সরকার বিরোধী হলেও আসলে তারা মানুষের ভালোর জন্যই কাজ করত, আর তারা এই 3 বাচ্চাদের কোনো ক্ষতি করতে চাইছিল না, তাই আপাতত তারা সেখানে অনেকটাই নিরাপদ ছিল। অন্যদিকে 1990-এ অস্কার আর এলিনা অস্কারের বাড়িতে বাচ্চাদেরকে খুঁজতে শুরু করে, কিন্তু তখন সেখানে কেউই ছিল না। আর হঠাৎ করেই তারা কারো কান্নার আওয়াজ শুনতে পায়, আর দুজনেই তখন তাড়াতাড়ি করে একটা কাবার্ডের মধ্যে লুকিয়ে যায়। আর তারা দেখতে পায় যে এটা ছিল ছোট অস্কার, যে থিওর হারিয়ে যাওয়ার দুঃখে অনেক কাজ ছিল। এদিকে ফিউচার থেকে আসা অস্কার এটা দেখে ভীষণ কষ্ট পায়। আর অন্যদিকে 1949 সালে এই 3টে শিশু ধীরে ধীরে সেই গ্যাং এর জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে শুরু করছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে পোর্টাল দিয়ে তারা এখানে এসেছে সেই পথে আর কখনোই ফেরা সম্ভব নয়। দেখা যায় থিওর তরুণী দাদিও তখন তাদের সঙ্গেই ছিল, তাই থিওর মানিয়ে নিতে তেমন কোনো অসুবিধাই হচ্ছিল না। একদিন সুযোগ পেয়ে থিও তার দাদিকে বলে, আমাদের সঙ্গে একটা গ্রুপ ছবি তুলে নাও, আর দয়া করে এই ছবিটা সবসময় যত্ন করে রেখো, যখন তুমি বুড়ো হবে তখন এটাকে ফ্রেমে বাঁধিয়ে রেখো। এদিকে দেখা যায় 1990 সালে হঠাৎ দাদির ফ্রেম করা ছবিটায় পরিবর্তন চলে আসে, আর এখন সেই ছবিতে দাদির সঙ্গে ব্র্যান্ডা আর ন্যাথানো আছে। আর থিও 1949 সালে সেই ছবির পিছনে বুদ্ধি করে তাদের আসা টাইম পোর্টালের একটা কোঅর্ডিনেটস মানে সেই লোকেশনটা লিখে দিয়েছিল, মানে যাতে 1990 সালে থাকা অস্কার আর এলিনা সেটাকে খুঁজে বের করতে পারে। এখন অস্কার আর এলিনা বুঝতে পারে যে তাদেরকে 2025-এ ফিরে যেতে হবে, কারণ সেখানকার সঠিক পোর্টাল দিয়ে 1949-এ গিয়ে তারা এই 3টে শিশুকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবে। আর একবার 1949-এ পৌঁছে গেলে তারা সবাইকে 2025-এ নিয়ে আসতে পারবে, আর তারপর থিওকে 1990-এ ফেরত পাঠানো যাবে। এরপর দেখা যায় অস্কার আর এলিনা টাইম পোর্টাল ব্যবহার করে 2025-এ চলে আসে। এরপর থিওর দেওয়া সেই কোঅর্ডিনেটস ব্যবহার করে তারা 1949-এ পৌঁছে যায়। ওদিকে ওখানে থিও আগেই তার দাদির গ্যাং এর সদস্যদের জানিয়ে রেখেছিল যে তার ভাই অস্কার তাকে নিতে আসবে, তাই দুজন লোক আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। আর দাদির শেখানো বিশেষ সিটি যখন তারা বাজায় তখন অস্কারও ঠিক তেমনই সিটি বাজিয়ে রেসপন্স দেয়। এরপর অস্কার আর এলিনাকে নিয়ে যাওয়া হয় দাদির গ্যাং এর কাছে। এলিনা নিজের সন্তানদেরকে সুস্থ আর অক্ষত দেখে প্রচন্ড খুশি হয়ে যায়, কিন্তু থিও এবার কোনো মতেই ফিরতে চাইছিল না, কারণ এখন তার 1949-এ থাকতেই খুব ভালো লাগছিল। কিন্তু এইটা শুনে অস্কারের ভীষণ খারাপ লাগে। সে থিওকে বলে, হ্যাঁ আমি ঝগড়া করি, কিন্তু তার মানে এই নয় যে আমরা একে অপরকে ভালোবাসি না, আর আমি চাই না যে আমার ছোট ভাই আমাকে ছেড়ে চলে যায়। আর তুই তো জানিস না ভাই, তোর চলে যাওয়ার পর আমি কত কেঁদেছি সেটা তুই ভাবতেও পারবি না। ঠিক তখনই সেখানে চলে আসে তাদের তরুণ দাদি, আর অস্কার তাকে দেখে অবাক হলেও কিছুই বলে না। আর এখন সবার দরকার ছিল সেই 2025 সালে ফিরে যাওয়ার সেই টাইম পোর্টালটা, তাই গ্যাং এর একজন সদস্য তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। আর সেই মানুষটা আর অন্য কেউ ছিল না, বরং সে ছিল অস্কার আর থিওরি দাদু। এরপর তারা খুব তাড়াতাড়ি করে 2025 সালের একটা টাইম পোর্টাল খুঁজে পায়, আর দেখা যায় এবার অস্কার থিওকে 1990 সালে পাঠানোর প্রস্তুতি নেয়। আর এটা ছিল সেই কনস্ট্রাকশন সাইটের পোর্টাল যেটা তারা আগেই খুঁজে পেয়েছিল। কিন্তু থিও কিছুতেই ফিরে যেতে চাইছিল না, কারণ 1990-এ তার কাছে কেউই ছিল না, সেখানে তার না ছিল বাবা না ছিল মা, তাই সে ভীষণ একা অনুভব করত। তখন থিও বলে যে আমি এখন তোমার সঙ্গেই থাকতে চাই, আর তোমাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে। তখন অস্কার তার ছোট ভাই থিওকে তখন বুকে টেনে নেয়, আর খুব আদর করে বলে যে 1990 সালের অস্কারও খুব একা হয়ে গেছে, ওর কাছে সবচেয়ে তোমাকে বেশি প্রয়োজন, আর যদি তুমি ভালোভাবে থাকো তাহলে আমি প্রমিস করছি আমার ছোট ভার্সনও তোমার খুব খেয়াল রাখবে। এভাবে না চাইতেও থিও অবশেষে 1990-এ ফিরে যায়। আর তার ফিরে আসায় তখন অস্কারের মনে আনন্দের আর সীমা থাকে না, আর দাদিও তাকে জড়িয়ে ধরে ভীষণ আদর করে। আর যখন থিওকে জিজ্ঞেস করা হয় যে সে এতদিন কোথায় ছিল, তখন সে বানিয়ে বনিয়ে একটা ভুয়া গল্প বলে যে তাকে নাকি একটা গ্যাং কিডন্যাপ করেছিল। এদিকে থিওর চলে যাওয়ার পর অস্কারও এখন বিশ্বাস করতে শুরু করেছিল যে তাদের মা হয়তো কারোর সঙ্গে পালিয়ে গেছে, তাই সে হতাশ হয়ে তার মায়ের রেখে যাওয়া বইগুলোকে ছড়ে ফেলতে শুরু করে। কিন্তু ঠিক তখনই থিও সেখানে এসে তার টাইম ট্রাভেলের পুরো গল্প তাকে খুলে বলে। সে অস্কারকে 2025 সালের ফোন দেখায়। অস্কার তার গল্পে পুরোপুরি বিশ্বাস করতে না পারলেও ফোন দেখার পর তার কথাবার্তা সে অস্বীকারও করতে পারে না। এরপর থেকে তারা দুই ভাই সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনোই সেই টাইম পোর্টালের ব্যবহার করবে না, আর তারা প্রমিস করে যে তারা বর্তমানে থেকেই খুশি থাকবে। আর এখন আমরা দেখতে পাই ওদিকে 2025 সালে বড় অস্কার আর তার ভাই থিও একই সঙ্গে ছিল, আর ঠিক তখনই তাদের দরজার ঘন্টি বেজে ওঠে। আর থিও তখন বলে যে এই দেখ এলিনা এসে গেছে, তুই এখনো তাকে তার মনের কথা বলিস না কেন। তো যাই হোক, এরপর অস্কার আর এলিনার জীবন
জীবন সেট হয়ে যায়। এরপর মুভির শেষ দৃশ্যে আমাদেরকে অনেক অনেক আগের পুরনো একটা সময়কে দেখানো হয়, যেখানে একটা পোর্টাল খোলে আর সেখান থেকে একটা মহিলা বেরিয়ে আসে। এই সময়ে এত পুরনো ছিল যে যখন মানুষ বিজ্ঞান সম্বন্ধে কিছুই জানত না, আর এই মহিলা অন্য কেউ ছিল না, সে ছিল থিওয়ারা অস্কারের মা। তো যাই হোক, এরই সাথে টাইম ট্রাভেলের সেই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। তাই আজ যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।